নাও, বাংলায় বলতে হবে। সে বই পড়ে, সে বই পড়িতেছে অথবা পড়ছে, সে বই পড়েছে, সে 1 ঘন্টা ধরে বই পড়ছে, সে বই পড়েছিল, সে বই পড়ছিল, সে আসার আগে আমি বই পড়ছিলাম। এইভাবে তুমি বই পড়া না, তুমি এটা দিয়ে করো যে আহ, সে চিঠি লেখে। এটা দিয়ে 12টা বাক্য বলো বাংলায়, তারপরে ইংরেজি করবো। সে চিঠি লেখে। হ্যাঁ। সে চিঠি লিখছে। হ্যাঁ। সে চিঠি লিখেছে। তারপর। সে চিঠি লিখতো। হ্যাঁ। না, সে চিঠি, এটা তুমি কি বলতে চাচ্ছো, প্রেজেন্ট কোনটা নাকি পাস্ট ইনডেফিনিট? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সে 1 ঘন্টা ধরে চিঠি লিখছে। আর এটা প্রেজেন্ট টেন্সের 4টা হয়ে গেল। পাস্ট টেন্সের 4টার প্রথম শুরুটা কি হবে, পাস্ট ইনডেফিনিট। সে চিঠি লিখেছিল, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। সে এবং চিঠি, এই শব্দ দুটির কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে ভার্বের। আমার কথা শোনা যাচ্ছে? ভার্বের পরিবর্তন হবে। সে চিঠি লিখেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স, 1 সপ্তাহ 10 দিন 5 দিন 1 ঘন্টা আগে লিখেছিল। সে চিঠি লিখেছিল, পাস্ট ইনডেফিনিট। পাস্ট কন্টিনিউয়াস কি হবে, সে চিঠি লিখিতেছিল, সে চিঠি লিখিতে এটা হচ্ছে পাস্ট টেন্সের অতীতকালের একটা চলমান বিষয়। সে চিঠি লিখিতেছিল। তারপর যদি বলি পাস্ট পারফেক্ট, সে চিঠি লিখিয়াছিল। অথবা এখানে আগে পরে দিয়েও করা যায়। রহিম আসার আগে সে চিঠি লিখেছিল, অথবা রহিম আসার পরে সে চিঠি লিখেছিল। পাস্ট পারফেক্ট টেন্স দুভাবে বলা যায়। কয়ভাবে বললাম? দুভাবে। একটি হচ্ছে সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স, যেমন সে চিঠি লিখেছিল, হি হ্যাড রোটেন দ্য লেটার, হি হ্যাড রিটেন দ্য লেটার। আর এখানে যদি বলো রনি আসার আগে অথবা রনি আসার পরে সে চিঠি লিখেছিল, এখানে আগে পরে দিয়েও করতে পারবা, বিফোর বা আফটার ব্যবহার করতে হবে। এই দুইটা বাক্যের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে, একটি বাক্যে 2টা ক্লজ থাকবে, যে কাজটি আগে সংগঠিত হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিটের নিয়ম। আর সে 1 ঘন্টা ধরে চিঠি লিখছিল, অথবা আমি আসার আগে সে চিঠি লিখছিল। আর ফিউচার টেন্সেও কিন্তু ঠিক একই ভাবে। অর্থাৎ 12টা টেন্স কিন্তু তোমাকে খুব ভালোভাবে স্পষ্ট ভাবে বুঝতে হবে। টেন্স গুলো বুঝতে পারলে তুমি অন্য অন্য জায়গাও খুব বুঝতে পারবে। আসসালামু আলাইকুম তাহমিনা ইয়াসমিন। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। Thank you. Just enjoy the class. Now we are discussing, we are solving about many kinds of tense. আমরা টেন্স নিয়ে একটু কথা বলছিলাম। তো আরাধ্যাকে এই জায়গাটা বুঝতে পেরেছো যে একটি বাক্য দিয়ে কিভাবে 10টা 12টি টেন্স আমরা বলতে পারি। সে সে চিঠি লেখে, এইটা দিয়ে যদি বলি প্রেজেন্ট টেন্সের 4টা বলো, তখন বলতে হবে সে চিঠি লেখে, সে চিঠি লিখছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে চিঠি লিখিয়াছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে 1 ঘন্টা ধরে চিঠি লিখছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো টেন্সটা আমাদের মাথায় যদি খুব ভালোভাবে থাকে, তাহলে কিন্তু আমরা অন্যান্য বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। একটা বিষয়ের উপরে কথা বলতে গেলে প্রথমে আগে আমাকে টেন্সের বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই যে জায়গাটা দেখিয়েছিলাম গত ক্লাসে, আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো ইংলিশে ট্রান্সলেট করতে গেলে কি করতে হবে, আগে কিন্তু আমার ব্রেনে এইগুলো সাজাতে হবে। ইংলিশ বাক্য কিভাবে করা যায়, আমার নাম রাজু, এখানে কোনো ভার্ব নেই। তো এই বাক্যে ভার্ব কিভাবে আনতে হবে? আমরা জানি যেখানে বাংলা বাক্যে কোনো ভার্ব না থাকে, সেখানে হয় বা হই বা আসি এমন কিছু আনতে হয়। তাহলে এখানে কি আনতে হবে, আমার নাম হয় রাজু, এখানে দেখো কোনো ভার্ব নেই, কোনো ক্রিয়া নেই। আমার এটা হচ্ছে প্রোনাউন, নাম হচ্ছে নাউন, রাজুও নাউন। অথবা আমার এটা সাবজেক্ট, নাম হচ্ছে অবজেক্ট, রাজু একটা নাউন। তো এখানে ভার্ব কোথায় গেল? আমরা জানি ভার্ব ছাড়া কোনো বাক্যই হয় না। তো আমার নাম হয় রাজু, বাংলা বাক্য গঠন করা শিখতে হবে, ইংরেজি বাক্যও কিন্তু গঠন করা শিখতে হবে। এই জায়গাটা যদি আমরা পারি, তাহলে কিন্তু আমরা দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারবো। অর্থাৎ আমাদেরকে এই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, আর ইংরেজি পড়েও তার বাংলা বুঝতে হবে। অনেক সময় আইএলটিএস এর বিভিন্ন প্যাসেজ অ্যানালাইসিস করতে দেয়,
আইএলটিএস যখন পরীক্ষা দেওয়া হয় তখন ইংরেজি একটা প্যাসেজ দিয়ে দেয় স্যাররা, ওইটা থেকে বাংলা অনুবাদ করতে হয়। যেমন একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, এগুলো কিন্তু বাংলা দেওয়া আছে, কিন্তু আমি যদি এইখানে বলি জাস্ট এতটুকু তোমার সামনে থাকবে। আর ডে লেবারার ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পার্সন ইন আওয়ার কান্ট্রি, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, হি হ্যাজ টু ওয়ার্ক অল ডে লং, হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, হি seldom gets the opportunity of rest, he gets up very early in the morning and goes out for earnings, he doesn't it doesn't matter whether the day weather is good or bad. He sets his target to earn something seriously. Surely he must have to earn some money. Otherwise he along. এই যে বাক্যগুলো, আরো একটা রয়েছে নিচে 2 নম্বরে, বিশ্ববিদ্যালয় সেশনজট সমস্যা সমাধানের উপায় কি, দীর্ঘদিন ধরে চলমান, অর্থাৎ এগুলো আমাদের বাংলা থেকে ইংরেজি করতে হবে, ইংরেজি থেকে বাংলা করতে হবে। তো এগুলো করতে গেলে প্রথমে আমাদের এই যে ফুল ডিটেইলস অফ টেন্স, এটা কিন্তু আমাদের জানা লাগবে, অর্থাৎ টেন্সের খুব বিস্তারিত ভাবে আমাদেরকে জানতে হবে। তো টেন্সটা আমরা জানার পরে আমরা একটু কথা বলা শিখবো। তো প্রথমে আজকে আমি একটু প্রেজেন্টেশন নিতে চাচ্ছি। গত ক্লাসে আমি কি নির্দিষ্ট কোনো টপিকস দিয়েছিলাম, কারো কি মনে আছে, বলতে পারবেন যে এই টপিকস এর উপরে কথা বলার আমাদের কথা ছিল? আমার মনে হয় দিয়েছিলাম কি? ট্রাফিক জ্যাম, হ্যাঁ। তো তুমি দেখো ঢাকা শহরে কিন্তু ট্রাফিক জ্যামটা তুমি খুব ভালোভাবেই বুঝতে পারতেছো, তোমার স্কুলে যেতে গেলে ট্রাফিক জ্যামে পড়তে হয়, তুমি যখন শপিং করতে যাচ্ছ যাওয়ার পথে বা ফেরার পথে ট্রাফিক জ্যামে পড়তে আছে না, বিভিন্ন সময় দেখেছো না? তো এই ট্রাফিক জ্যাম নিয়ে কিন্তু আমাদেরকে এখন কথা বলতে হবে। তো কথা বলতে গেলে প্রথমে কি কি শব্দ ব্যবহার করতে হয়, এটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম গত একটি ক্লাসে, যে কিভাবে প্রেজেন্টেশন শুরু করব। অর্থাৎ প্রেজেন্টেশন শুরু করতে গেলে প্রথমে আসসালামু আলাইকুম অথবা নমস্কার, বা আমরা যে যে ধর্মের আছি সেটা বলে তারপর কিন্তু আমাদের শুরু করতে হবে, দিস ইজ আরাধ্যা, দিস ইজ রনি বিফোর বা ইন ফ্রন্ট অফ ইউ। এটা বলার পরে আমরা কিন্তু প্রথম একেবারে জাস্ট ওখানে কথা বলতেই শুরু করে দিব। কিভাবে কথা বলবো, ওই মূল যে বিষয়টা আগে তার সংজ্ঞাটা একটু দিতে হবে, আগে তার সংজ্ঞা দিতে হবে যে আমি কোন বিষয়ের উপর কথা বলতে চাচ্ছি, তারপর তার ডিটেইলস বলতে হবে। এইভাবে কথা বলতে বলতে একটা সময় আমরা দেখব যে একটা বিষয় যখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো, যেমন এই যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ, এটা বলে তারপর ট্রাফিক জ্যাম একটু বলা শুরু করো তো, এবং শেষটা কিন্তু এইভাবে নামাতে হবে, এই বাক্যটা বলবা, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। তো আমরা ট্রাফিক জ্যাম কেমন বা কেন হয়, ট্রাফিক জ্যামের ফলে এর কারণটা কি, কিভাবে আমরা থেকে এখান থেকে গেট রিড আউট অফ, আমরা মুক্তি পেতে পারি। তো প্রথমে আরাধ্য তুমি বলা শুরু করো যে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ বা এটার উপর একটা প্রেজেন্টেশন দাও। ট্রাফিক জ্যাম আমরা সবাই একটু ভালোভাবে শুনবো। Good evening, everyone. ইয়েস। How are you? This is Aradha Borak. I would like to thank you, my honorable sir, Mr. Prashant Sharkar, ইয়েস। for giving me such chance to say a few words about the traffic jam ওকে। in front of you. Today's topic is traffic jam. Dear audience, traffic jam is a common problem in Bangladesh. ইয়েস। It is now a irritating problem in Dhaka. Dhaka city is full of rickshaw and rickshaw pullers or any kinds of drivers who do not follow the rules and never maintain the traffic rules also. Sometimes we have to go some important place. If there is a traffic jam in the road, we will listen. Many times traffic that it fill up half or 1 kilometer. This problem can be solved by follow some rules. Okay. And we need some traffic police in every road. That's all about me. Thank you for patient hearing. We will meet with another some interesting topic. থ্যাংক ইউ। Goodbye. থ্যাংক ইউ, গুড বাই, হ্যাঁ শেষে বলতে হবে গুড বাই। থ্যাংক ইউ ইউর নাইস প্রেজেন্টেশন অর নাইস প্যারাগ্রাফ, ইউ হ্যাভ সেইড ওয়েল অ্যান্ড ইউর ভয়েস ইজ ভেরি সুইট, ইউর ভয়েস ইজ ভেরি সুইট। দেখো এইভাবে কিন্তু কথা বলা শিখতে হবে। দেখবা ঢাকা শহর বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে ডিবেটিং গ্রুপ থাকে, অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতার জন্য গ্রুপ, এটা ইংলিশেও হয় বাংলাতেও হয়। ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন স্কুলে কিন্তু এটা এই প্রতিযোগিতার
আয়োজন করা হয়। যারা ক্যাডেট কলেজে পড়ে অথবা যারা ভালো ভালো স্কুল, অর্থাৎ যাদের ইংলিশের জ্ঞানটা খুব বেশি, তারা ইংলিশের ডিবেটে অংশগ্রহণ করে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ইংরেজিতে ডিবেট করতে গেলে এই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখা লাগবে। তো তুমি যেভাবে বলেছো এটাও কিন্তু খুব ভালো বলেছো। এইভাবে আমাদেরকে বলতে হবে, ট্রাফিক জ্যামস আর সামথিং দ্যাট হ্যাপেন্স আ লট ইন সিটিজ এভরিহোয়ার। শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই ট্রাফিক জ্যাম ঘটে থাকে। They can also be risky because drivers might get important and do dangerous things to try to get traffic rules. Most of the drivers of our country are not literate. আমাদের দেশের অধিকাংশ ড্রাইভাররা কিন্তু তারা শিক্ষিত না। দে ড্রাইভস দেয়ার কার রেকলেসলি। এইটা খুব বলতে হবে, অর্থাৎ তারা তাদের গাড়িগুলা পরিচালনা করে বা গাড়ি চালায় বেপরোয়া ভাবে। রেকলেসলি শব্দের অর্থ হচ্ছে বেপরোয়া ভাবে। ট্রাফিক জ্যাম আর এ ট্রিকি প্রবলেম, এটা খুব একটা জটিল মানে সমস্যা। বাট উইথ ইফোর্টস টু এনহ্যান্স পাবলিক ট্রান্সপোর্ট, আপগ্রেড ইন্স্যুরেন্স অ্যান্ড রিডিউস ড্রাইভিং লাইসেন্স, উই ক্যান মেক রোডস সেফার অ্যান্ড মোর ইফিসিয়েন্ট। এই রাস্তাগুলোকে কিন্তু আমাদেরকে বড় করতে হবে। দ্য ড্রাইভার্স শুড বি ওয়েল ট্রেইনড। একটা ভয়েস চেঞ্জের ব্যবহার, অর্থাৎ ড্রাইভার চালকদেরকে সু ওটাকে কি বলে সুপ্রশিক্ষণ দিতে হবে। তবেই কিন্তু, এখানে আরো বিভিন্ন কারণ রয়েছে যে মোস্ট অফ দ্য রোডস অফ আওয়ার কান্ট্রি আর ভেরি ন্যারো। আমাদের দেশের অধিকাংশ রাস্তাগুলো কিন্তু খুব সরু। এই যে আমি কথাগুলো বলছি না, এই কথাগুলো কিন্তু খুবই সহজে বলা যায়। কিভাবে জানো? আগে প্রথমে আমাকে বাংলাটা ভাবতে হবে ব্রেনের ভিতরে, এবং এটা করতে হবে ন্যানো সেকেন্ডের ভিতরে, মানে 1 সেকেন্ডেরও কম সময়ে। প্রথমে আমার ব্রেনে বাংলাটা নিয়ে আসতে হবে, ওই বাংলাটা তাৎক্ষণিকভাবে সাজিয়ে ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে। এভাবেই কিন্তু একটা যে কোনো বিষয়ের উপরে, হঠাৎ করে আমি যদি এখন বলি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। আমি যদি এখন লিখতে বলি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট, কি লেখা যায়? এটা আমি যদি বলি অনেস্টি, সততা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর স্কুল লাইব্রেরি, তোমার স্কুল লাইব্রেরি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। তো এইগুলো লিখতে গেলে প্রথমে আমার এই টেন্স জানা লাগবে। টেন্স যখন আমি জেনে যাব, আমি যখন ভয়েস চেঞ্জের ব্যবহার পারবো, আমি মডাল পারবো, সেমি মডাল পারবো, এই জায়গাগুলো যদি আমি খুব ভালোভাবে পারি, গ্রামারের জায়গাটা আমি অনায়াসে খুব ইজিলি লিখতে পারবো। হোয়াই নট, আমি কেন পারবো না? তো এখানে আমরা টেন্সটা মোটামুটি একটু দেখবো। তো তার আগে আমি প্রেজেন্টেশন এখন আবার একটু নিতে চাই। আহ তাহমিনা ইয়াসমিন, আপনি ট্রাফিক জ্যামের উপরে প্লিজ কিছু বলবেন, প্রেজেন্টেশন দিবেন। আই Yes, হোপ, sir. ইয়েস, আই হোপ ফর ইউর কাইন্ড প্রেজেন্টেশন। ইয়েস, স্টার্ট নাও। Good afternoon, everyone. How are you? This is Dhamina Yasmin. I would like to thank my honorable moderator for giving me such a chance to say a few words about the subject, about the topics in front of you. Today's topic is traffic jam. Dear audience, Dhaka is the capital city of Bangladesh. Is facing a several traffic problem due to the rapid growth of the city's population and inadequate transportation infrastructure. This year, the total number of working hours lost of Dhaka's road has surpassed 8 million per day, a Yes. significant increase compared to the 5 million working hours lost working hours is lost every day. Our paper is presentation for comprehensive analysis of Dhaka's traffic problem, examining the underlying causes and their implication. This analysis process involves an examination of the exciting literature and data related to Dhaka traffic problem. The paper of the problem of traffic jam, the historical development
of the city's transportation and urban planning policy to Yes. understand how they have contributed to their current situation. স্যার একটু বলার চেষ্টা করতেছি আর কি। অনেক ভালো হচ্ছে, আমি মন দিয়ে শুনতেছি আপনার কথা, বলেন। প্রত্যেকটা লাইন খুব study ভালো করে। the socio-economic factors Yes. that driver private vehicle ownership and uses in Dhaka, Yes. the lack of public transportation and the unregulated growth of private vehicle are major contributes to Dhaka traffic congestion. স্যার আর পারতাছি না। থ্যাংক ইউ, আপনি যতটুকু বলেছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে আমাদের ঢাকা শহর সম্পর্কে অনেক তথ্য তুলে ঢাকা ধরেছেন। সম্পর্কে স্যার একটু বলার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হয়েছে। এখানে আরবান প্ল্যানিং শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ নগর পরিকল্পনা, যেটা আমার খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। এই নগর পরিকল্পনাবিদ যারা, অর্থাৎ আরবান প্ল্যানিং মেম্বার, এদের অনেক ত্রুটির কারণে আজকে ঢাকা শহরে কিন্তু এই পরিমাণে ট্রাফিক জ্যাম। অ্যান্ড আই সে নট অনলি ঢাকা সিটি বাট অলসো চিটাগাং, রংপুর, রাজশাহী, খুলনা ইজ আন্ডার দ্য ট্রাফিক জ্যাম। এখন আমাদের খুলনা, আমার হোম টাউন খুলনা, খুলনা শহরেও প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম হচ্ছে। এর মেইন কারণ হচ্ছে ঢাকা সিটি is likely full of rickshaw and rickshaw puller do not follow the traffic rules, never maintain a queue while waiting to proceed, unlimited loading, uploading or goods trucks or unauthorized makers by the roadside. Such as in our Khulna city, there are so many rickshaws and auto rickshaws they make, or they are mainly involved to make the traffic jam. এরা প্রধানত জড়িত এই ট্রাফিক জ্যামের কারণে। খুলনা শহরে এত পরিমাণে ওই যে 3 চাকার যেটা অটো, গ্রাম অঞ্চলে ইজি বাইক যেটাকে বলে, দেখে থাকবেন, এত পরিমাণে বেড়ে গিয়েছে যেটা ভাষা দিয়ে বলার না। আরাধ্যা, বুঝতে পারছো? অর্থাৎ ট্রাফিক জ্যামের কিছু কারণ রয়েছে। এই কারণগুলো হচ্ছে মোস্ট অফ দ্য ড্রাইভার, most often traffic jam occurs at office time and also at the time when the office breaks. কি বললাম? যখন অফিস টাইম এবং when the office breaks, যখন অফিসটা শেষ হয়, এই টাইমে কিন্তু ট্রাফিক জ্যামটা বেশি হয়। Sometimes traffic is so heavy that it blocks up a kilometer or 1 or 2 kilometers. কখনো কখনো এত বেশি জ্যাম হয়, আমি বিভিন্ন সময় ঢাকা শহরে অনেকবার গিয়েছি লাইফে, তো দেখলাম অফিস টাইমে কখনো কখনো 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে যায় গাড়ির এই কিউই মানে হচ্ছে সারি। ইট কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম and causes great suffering to the dying patient being the ambulance. অনেক সময় ওই ট্রাফিক জ্যামে অ্যাম্বুলেন্সের ভিতরে অনেক রোগীও কিন্তু মারা যায়, এমন বহুত নজির রয়েছে। তো এইভাবে আমরা এগুলো বলতে পারি। ট্রাফিক রুলস শুড বি ইম্পোজড, ইম্পোজ শব্দের অর্থ আরোপ করা, আর শুড বি ইম্পোজড আমি প্যাসিভের ব্যবহার করেছি। ট্রাফিক রুলস শুড বি ইম্পোজড স্ট্রিক্টলি, কঠোরভাবে, সো দ্যাট দ্য ড্রাইভার্স আর বাউন্ড টু ওবে দেম। কত সুন্দর একটা বাক্য বললাম না? বলা হচ্ছে যে ট্রাফিক রুলস শুড বি ইম্পোজড, অর্থাৎ ট্রাফিক রুল আরোপ করা উচিত স্ট্রিক্টলি, খুব কঠোরভাবে, সো দ্যাট, যাহাতে দ্য ড্রাইভার্স আর বাউন্ড টু ওবে দেম, ড্রাইভাররা সেগুলো মানতে বাধ্য হয়। দ্য নাম্বার অফ ট্রাফিক পুলিশ শুড বি ইনক্রিজড, অর্থাৎ রাস্তায় যে ট্রাফিক পুলিশ এদের সংখ্যাটাও একটু বৃদ্ধি করতে হবে। ঢাকা শহরে দেখেছি যে যার মতো করে গাড়ি চালাতে চায়। হাইওয়েতে, বড় রোডগুলোতে, রাজপথে রিক্সা চলা নিষেধ, সেখানেও রিক্সা নিয়ে ঢুকে যাচ্ছে, যত্রতত্র পার্কিং করছে, যেখানে সেখানে টার্নিং নিচ্ছে, রোডের উপরে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, কেউ দ্রুত চালাচ্ছে, কেউ স্লো চালাচ্ছে। এই নিয়মগুলো যতদিন ফলো না করা হবে, এইগুলো মেনে না চলা হবে, ততদিন কিন্তু এই ট্রাফিক জ্যাম হবে না। মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ট্রাফিক জ্যাম। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, এখানে কোনো ট্রাফিক জ্যাম হয় না, এবং হইলেও এটা খুব সীমিত সময়ের ভিতরে তারা মেইনটেইন করে ফেলে। তো এই ট্রাফিক জ্যাম থেকে আমরা মোটামুটি অনেক কিছু শিখতে পারলাম, যে কিভাবে আমরা এটা রিডিউস করতে পারি, কিভাবে আমরা এটা থেকে আরো পরিত্রাণ পেতে পারি। তো এইভাবে আগামী ক্লাসে আমাদের আলোচ্য বিষয়টা থাকবে হচ্ছে ট্রাফিক জ্যামের পরে কি দেওয়া যায়, দুজনই একটু বলতে হবে। আরাধ্যা, প্লিজ একটু হেল্প মি, আপনিও বলেন যে কোন বিষয়টার উপরে আমরা কথা বলতে পারি। এমন একটা বিষয় নিব, সমসাময়িক বিষয়, অথবা যেগুলো আমাদের লাইফে কাজে লাগে।
সে সমসাময়িক বিষয় হচ্ছে সবসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। হ্যাঁ, এটাকে বলা হয় প্রাইস হাইক, অর্থাৎ মূল্য বৃদ্ধি। এই প্রাইস হাইকটা প্রেজেন্টেশন থাকবে আগামী ক্লাসে, খুব ভালো একটা পয়েন্ট। এইটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো, এটা আমরা একটু মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রাখবো যে বাংলাদেশে প্রাইস হাইক ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বিশেষ করে এই রমজান মাস আসলে কিছু অসাধু ব্যবসায়ী এরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দাম কিন্তু বাড়িয়ে দেয়, অর্থাৎ স্টকে মালামালগুলো স্টক করে রাখে, এদিকে বাজারে বলে যে নাই, ওই স্টক থেকে অল্প অল্প করে বাজারে ছাড়ে, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। সয়াবিন তেল, ছোলা, চিনি, বাদাম, খেজুর, নিত্য প্রয়োজনীয় জিনিস। আর এর মধ্যে দেখলাম ঢাকায় ভোজ্য তেলের খুব সমস্যা। হ্যাঁ, ঢাকাতে না, এটা ভোজ্য অল তেল পাচ্ছে না বাংলাদেশেই মানুষ। হয়েছে, অল বাংলাদেশেই এটা হয়েছে। তো আসলে এটা হচ্ছে কৃত্রিম সংকট বলে, আর্টিফিশিয়াল এটা। ওরা ব্যবসায়ীরা আর্টিফিশিয়াল সংকট তৈরি করেছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা আজকে এখানে টেন্সটা আরো একটু বিষয় খুব ভালোভাবে দেখব, কিভাবে টেন্সের বাক্য থেকে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। একটা বাক্যকে আমরা যদি মুভ করতে পারি, কনভার্ট করতে পারি 4 ভাবে 5 ভাবে, তাহলে ওই বাক্যগুলা থেকে কিন্তু আমরা সহজে মানে শিখতে পারবো। যেমন হি গোস টু স্কুল, এই যে একটা বাক্য লিখেছি, সেই স্কুলে যায়, এটাকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি, কিভাবে অ্যাফার্মেটিভ করতে পারি, ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি। পজিটিভ বাক্য লিখেছি, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। নেগেটিভ কি হবে, হি ডাজ নট গো টু স্কুল, কি হবে, হি ডাজ নট গো টু স্কুল। পজিটিভ, হি ওয়াকস ইন দা ইভিনিং, হি ওয়াকস ইন দা ইভিনিং বা ইন ইভিনিং। নেগেটিভ কি হবে, হি ডাজ নট ওয়াক ইন দা ইভিনিং, দে লাইক টু ডান্স, দে ডোন্ট লাইক টু ডান্স। এখানে কি করেছি, এখানে প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করতে গেলে শুধু ডু নট বা ডাজ নট আসে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আর কোনো কিছু কিন্তু আনা যাবে না। যেমন হি গোজ টু স্কুল, এখন কি আমরা এভাবে বলতে পারি হি গোজ নট টু স্কুল? মূল ভার্বের সঙ্গে কখনো নট দেওয়া যায় না। তো এর সঙ্গে আমাকে কি করতে হবে, এখানে ডু নট বা ডাজ নট আনতে হবে। সাবজেক্ট প্লুরাল হলে ডু নট, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজ নট। তো এই যে জায়গাগুলা, এইগুলা কিন্তু আমরা করেছি, তারপরও আমরা আজকে একটু রিভিশনের মতো দিচ্ছি। কারণ কি, টেন্সটা আমরা যদি ভালো না পারি, এটা যদি ভুলে যাই, আমরা এই যে দেখেন এই জায়গাটা আজকে করাতে চাচ্ছিলাম, এটা জাস্ট ওয়েট এ বিট, এই যে জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, এটা আগামী দিন আমি দেখিয়ে দিব জিরান্ড কেমন, এটা আমি সময় পেলে আজকেই শুরু করব। তো এইটা আমরা একটু খুব ভালোভাবে দেখবো যে টেন্সটা কিভাবে আমরা ক্লিয়ার করতে পারি। এই যে জায়গাটা এখানে কি বলা হচ্ছে, সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ডাজ নট, ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। কোথায় বসবে এটা, ইফ দ্য সাবজেক্ট ইজ হি, শি অর ইট, সাবজেক্টের জায়গায় যদি হি, শি অথবা ইট থাকে। আরাধ্যা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? মাঝে মাঝে রেসপন্ড করবা। ইফ দ্য সাবজেক্ট ইজ হি, শি অর ইট অর এ রেগুলার সিঙ্গুলার নাউন, দেন ডাজ নট উইল বি ইউজড টু মেক নেগেটিভ। নেগেটিভ করতে গেলে ডাজ নট ব্যবহার করা হয়। কোথায়, সাবজেক্ট যদি হি, শি, ইট অথবা কোনো কারো নাম হয়, করিম, রহিম, রনি, রিতা ইত্যাদি। ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ আই, ইউ, উই, দে অর প্লুরাল নাউন, দে ডোন্ট উইল বি ইউজড টু মেক ইট নেগেটিভ। আই ইট রাইস, এটা কি বলা যায় নট ইট রাইস? না, এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, Do not eat আই rice. ডু নট ইট রাইস। আমরা অনেকেই কিন্তু এই জায়গাটা ভুল করি, টেন্সটা কিন্তু আমাদের যখন মনে থাকে না তখন ভুলে যাই। এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে, আমি কি ভাত খাই, তখন এই নট বাদ দিয়ে এই যে ডু, এই অক্সিলারি ভার্ব, এইটাকে সবার প্রথমে নিয়ে আসতে হবে। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। কত সহজে করে ফেলা যায় না? এই জায়গাগুলো কিন্তু খুবই সহজ। আমরা যদি মন দিয়ে দেখি, দেখেন মানুষ ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ডাক্তার হচ্ছে, অনেক বড় বড় পর্যায়ে চাকরি করতেছে, কিভাবে, তার মেধার গুণে, আর কিচ্ছু না। কিন্তু একজন যার বেতন 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, তাকেও দেখতে যেমন, তার শরীরে যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গ, একজন সাধারণ মানুষ, একজন শ্রমজীবী মানুষেরও কিন্তু ঠিক সেই অঙ্গ প্রত্যঙ্গ। এখানে শুধু পার্থক্যটা হচ্ছে যার যার মস্তিষ্কের পার্থক্য। দেখবেন কেউ মাসে 2,000 টাকা ইনকাম করে, আবার কেউ 2 লক্ষ টাকা ইনকাম করে। কিভাবে, এটা হচ্ছে ব্রেনের পার্থক্য, মানুষের চিন্তা ভাবনার পার্থক্য, আর কিন্তু কিছুই না। আরেকটি জিনিস রয়েছে, পরিশ্রম। তো দুই ব্যক্তিই পরিশ্রম করে, একজন হচ্ছে ব্রেনের পরিশ্রম করে, একজন কিন্তু শারীরিক পরিশ্রম করে। তো আমার মূল পয়েন্টটা হচ্ছে, এই যে কথাগুলো আমি বলছি, এগুলো যদি একবার দেখেও কেউ মনে রাখতে পারে, কেউ 2বার, কেউ 5বার, অর্থাৎ এখানে
আই ইট রাইস, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, সাধারণ বর্তমান কালের। এটাকে যখন আমি নেগেটিভ করব তখন কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমার গ্রামারের রুল অনুসারে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করতে গেলে সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট আসে, আর ইন্টারোগেটিভ করতে গেলে কি আসে? ডু বা ডাজ আসে। কি আসে? ডু বা ডাজ বসে। ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? দেখেছেন? তাহলে এখানে ওই ডু ডাজ কে প্রথমে আনলেই বাক্যটা এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করা যায়? যেমন ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না? ডাজেন্ট আই ইট রাইস, সে কি ভাত খায় না? ডাজেন্ট হি ইট রাইস। তো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে একটু কভার দিব। এই দেখেন পজিটিভ আর ইন্টারোগেটিভ দিয়েছে। হি সিংস আ সং, সে একটি গান গায়। যদি বলি সে গান গায় না, হি ডাজ নট সিং এ সং, কি হবে? হি ডাজ নট সিংস দেওয়া যাবে না, কারণ এই ডাজে কিন্তু ওই সিংস এর এস চলে এসেছে। অর্থাৎ যদি এখানে আবার সিংস ব্যবহার করি, তো ডাজ এবং সিংস, ডাজ এবং সিন্স দুইটাই কিন্তু থার্ড পারসন ফর্ম হয়ে যায়। আর আমরা জানি কোনো বাক্যে দুইটা থার্ড পারসন ফর্ম বসানো যায় না, এটা কিন্তু চলে না, নিয়ম নাই। আই অ্যাম আ গুড বয়, খুবই সহজ, আমি একজন ভালো ছেলে। আই অ্যাম এ গুড বয়, এটার নেগেটিভ কি হবে? আই অ্যাম নট এ গুড বয়, আমি একজন ভালো বালক নই। কি করতে হবে? কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, আই অ্যাম এ গুড বয়, এখানে অ্যাম কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা বি ভার্ব থেকে এসেছে, মেইন ভার্ব। তো কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে, কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে, ওই বি ভার্বের পরে শুধু নট যোগ করে বাক্যটাকে নেগেটিভ করা যায়। কি করা যায়? নেগেটিভ করা যায়। আই অ্যাম এ গুড বয়, আই অ্যাম নট এ গুড বয়। ইট ইজ হার বুক, ইট ইজ নট হার বুক। ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর নট মাই ফ্রেন্ড। কি বললাম? ইউ আর নট মাই ফ্রেন্ড। তো এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু আমরা যদি খুব একবার দুইবার একটু দেখতে পারি, আমরা যদি ভালোভাবে নিতে পারি, দেখবেন ওই যে বললাম না ব্রেনের কথা বলেছি, একবার দেখলেই কিন্তু এগুলো হয়ে গেল। কিভাবে এখানে নেগেটিভ করলাম? একটি মাত্র কথা বলেছি, যেখানে অক্সিলারি ভার্ব অর্থাৎ সরি বি ভার্ব থাকে, ওই বি ভার্বের পরে নট বসিয়ে ওই বাক্যটাকে নেগেটিভ করা যায়। আর ওই বি ভার্বটাকে প্রথমে আনলে ওইটা অ্যাফার্মেটিভ সরি ইন্টারোগেটিভ হয়ে যায়। আর বি ভার্বটাকে ওই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ওর পরে নট বসাতে হবে। তো আমরা এই জায়গাগুলো আরো খুব ভালো করে দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কালে বা অদূর ভবিষ্যৎ বা নিকট ভবিষ্যতে কোনো কাজ চলছে বা চলবে এমন বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেমন? বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসেন, তেসে অর্থাৎ সি, সে, সেন এমন থাকে। যেমন সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল। তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। রনি মাছ ধরছে, রনি ইজ ক্যাচিং ফিশ। দেখেন আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। তা বাসটি 4টায় ছাড়বে, দ্য বাস ইজ লিভিং। এই যে দেখেন এখানে কিন্তু একটু কথা জানার আছে। এখানে নিকট ভবিষ্যৎ বুঝালে এটাকে বলে হচ্ছে নিয়ার ফিউচার। অর্থাৎ আমি আগামীকাল ঢাকা যাব, এখন বাজে হচ্ছে 8:32, রাত 8:30। তো আর একটু সময় রয়েছে এই রাতটা পোহাতে, আর হয়তো 7-8 ঘন্টা বা 6-7 ঘন্টা বাকি রয়েছে। অর্থাৎ একটু পরেই ভোর হলেই কিন্তু আমি ভোরবেলায় ঢাকায় যাব। তো এই যে একটু পরে অর্থাৎ আমি অবশ্যই আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছি, আমি যাবই। এই যে জায়গাটা, এটা ভবিষ্যতে না বলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা যায়। এগুলোকে বলা হয় নিয়ার ফিউচার, এগুলোকে বলা হয় নিয়ার ফিউচার। বাসটি 4টায় ছাড়বে, এই যে নিকট ভবিষ্যৎটা লিখেছি না, কি লিখেছি ইংরেজিতে? দ্য বাস ইজ লিভিং অ্যাট 4 p.m, দ্য বাস ইজ লিভিং অ্যাট 4 p.m, অর্থাৎ বাসটি ছাড়ছে 4টার সময়। তার মানে কি এখন হয়তো 2টা 2:30 বাজে, একটু পরেই বাসটি ছেড়ে দিবে। মনে রাখবেন, এই নিয়ার ফিউচার হলে সেখানে কিন্তু আর ফিউচার টেন্সে বাক্য করা যায় না, সেখানে বাক্য করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি আগামীকাল ঢাকা যাব, এইটা বলতে হবে আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আই এম গোয়িং টু ঢাকা টুমরো। স্ট্রাকচার অফ সেন্টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। পজিটিভ সেন্টেন্স কেমন হয়? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। আই অ্যাম ইটিং রাইস, এগুলো তো আমরা সবাই জানি। আমরা যে যে জায়গাটা জানি না সেই জায়গাটা আমরা এখন একটু দেখব। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা একটু দেখতে পারি।
কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। দ্য ওয়ার্ক স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড ইট ইজ স্টিল রানিং ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলায় চেনার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে। যেমন আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। সে এই অফিসে 5 বছর যাবত কাজ করছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে, দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টিউজডে। দেখেছেন এই যে টিউজডে, এই যে জায়গাটা এখানে কি এনেছি? সিন্স অথবা ফর। তো বলা হচ্ছে পয়েন্ট অফ টাইম, এই যে ফর সাধারণত একটি কাজের নির্দিষ্ট একটা সময়ের পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়, যেমন। আর সিন্স সাধারণত একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে আসা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ মনে রাখতে হবে, পিরিয়ড অফ টাইম থাকলে ফর বসে, পিরিয়ড অফ টাইম থাকলে ফর বসে, এবং পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স বসে। পয়েন্ট অফ টাইম, সে 1980 সাল থেকে এই স্কুলে শিক্ষকতা করছে, আমরা 2000 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছি না? 2000 সাল, 1980 সাল, এই যে জায়গাগুলা, এটা একটা পয়েন্ট। আর পিরিয়ড অফ টাইম কেমন? সে 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, হি হ্যাজ বিন ইটিং রাইস। এই যে আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। সে এই অফিসে 5 বছর যাবত কাজ করছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে, দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুয়েসডে। অর্থাৎ এই বাক্যগুলো আমরা খুব ইজিলি কিন্তু করতে পারবো। কিভাবে? এই টেন্স ব্যবহার করে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে রয়েছে পাস্ট টেন্স। এই পাস্ট টেন্সের, পাস্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটা বাংলা বাক্য এবং তার ট্রান্সলেশন কি বলা যাবে? যেমন আমি বাজারে গিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, তারা ক্রিকেট খেলেছিল, তারা একটি সিনেমা দেখেছিল, রনি মাছ ধরেছিল, তারপরে আয়শা একটি বাড়ি তৈরি করেছিল। এই যে বাক্যগুলা খুবই সহজ, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। আমি বাজারে গিয়েছিলাম, কি হবে? আই ওয়েন্ট টু মার্কেট। অর্থাৎ এখানে গো থেকে এর ভি টু ফর্ম আনতে হবে ওয়েন্ট। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। সে ভাত খেয়েছিল বা সে ভাত খেলো, দুইভাবে বলা যায়। হি এট রাইস। তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট। আরাধ্যা কয়েকটা বাক্য বলো তো, পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা বাক্য এবং সঙ্গে ইংরেজি বাক্য। সে কুইকলি। পাস্ট টেন্সের কয়েকটা বাংলা বাক্য এবং কয়েকটা ইংরেজি বাক্য বলা যাবে? আমি খেলছিলাম। আমি খেলছিলাম, এটা বলতে হবে আমি খেলেছিলাম। অর্থাৎ এখানে খেলছিলাম মানে বাংলার শব্দ উচ্চারণটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তখন টেন্সটাও কিন্তু পাল্টে যাবে। আমি খেলছিলাম নাকি খেলেছিলাম, রাইট, সঠিক করে বলতে হবে। বলতে হবে আমি খেলেছিলাম, অর্থাৎ 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে বা 2 বছর আগে, পাস্ট টেন্সে। তাহলে কি হবে? আই প্লেড। তুমি এটা বলতে পারো আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি একটি কথা বারবার বলি, টেন্সটা খুবই ভালো করে বুঝতে হবে। টেন্সের উপরে যে কোনো ভাষা দাঁড়িয়ে থাকে, হোক সে বাংলা ভাষা, হোক সে ইংরেজি ভাষা, হিন্দি, আরবি, উর্দু, স্প্যানিশ, যে ভাষাই হোক না কেন। তো এখানে কি বলেছি? আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। তুমি ভার্বটা চেঞ্জ করে দাও, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, আই মেড এ হাউস। এখানে কি করলাম? শুধু সাবজেক্টটা চেঞ্জ করেছি। আর কি করেছি? ভার্ব চেঞ্জ করেছি, অবজেক্টও কখনো কখনো চেঞ্জ করেছি। কিন্তু আমার মূল যে নিয়ম, রুল, সাবজেক্ট, তারপর ভার্বের ভি টু, তারপর অবজেক্ট, এইটা কিন্তু কখনো কোনো পরিবর্তন হবে না। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন সাবজেক্ট কি হবে? হি। সাবজেক্ট কি হবে? হি। আর এখানে বাই শব্দের অর্থ কেনা, হির পরে কি দিলাম? বট। কেন দিয়েছি? এটা পাস্ট টেন্স করতেছি। হি বট এ বুক। সে একটা বই কিনেছিল।
দে ওয়েন্ট টু দ্য শপিং মল। দে ওয়েন্ট টু দ্য শপিং মল, এখানে গো থেকে এসেছে ওয়েন্ট। আই রিসিভড দ্য লেসন, আমি লেসনটি রিসিভ করেছিলাম। এই যে জায়গাটা না, এইগুলো টেন্সটা আমরা মোটামুটি পারি। এখন আমাদের এই ডিরেক্ট কথা বলা শিখতে হবে। এই জায়গাগুলো, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, এই বাক্যের ট্রান্সলেশন কি হবে? কেউ বলতে বলতে পারবেন? এনিওয়ান ক্যান সে? আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। উই গো টু স্কুল এভরি মর্নিং। Every day. এভরি ডে, হ্যাঁ, প্রতিদিন Every সকালে, morning. তাহলে এভরি প্রতিদিন। মর্নিং বলতে হবে। Every morning. স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি, তাহলে কি হবে? বিসাইডস স্টাডিইং। অথবা এটাও বলা যায় যে, দেখেন, অ্যালং উইথ স্টাডিইং, পড়াশোনা ছাড়া বা পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি, কি হবে? উই অলসো প্লে গেমস। অর্থাৎ স্কুলে আমরা শুধু পড়াশোনা করি না, খেলাধুলাও করি। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, কি হবে বাক্যটা? এখানে সাবজেক্ট কি? শিক্ষকরা। তারপর কি হবে? দ্য টিচার্স। শিক্ষকরা বললে কি দিয়ে আসবে স্যার? দ্য দিয়ে আসবে। টিচার্স, হ্যাঁ, দ্য টিচার্স, শিক্ষকরা। এই দেখেন এখানে লিখে আচ্ছা, দিয়েছি, এই যে, হ্যাঁ, টিচার্স অথবা টিচার্স টিচার্স। বললে হয়, টিচার্স বলেন বা দ্য টিচার্স, হ্যাঁ। যেহেতু স্যার একজন টিচার না, সেজন্য হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্লুরাল টিচার্স বললেও হচ্ছে, বলেন টিচার্স। শুধু টিচার্স। টিচার্স গাইড আস, শিক্ষকরা আমাদের পরিচালিত করে কোন পথে? টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন, অর্থাৎ সঠিক পথে। ডিরেকশন মানে দিক নির্দেশনা। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। আমাদের স্কুলে সব সময়, হ্যাঁ, মেনি রুলস আর ফলোড। তো এখানে এই বাক্যটা কিভাবে গঠন করা হলো? এটা কিন্তু প্যাসিভের একটা রুল। এই যে মেনি রুলস আর ফলোড, অর্থাৎ অনেক নিয়ম মেনে চলা হয়। কোথায়? ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। তো দেখেন এই যে জায়গাটা, মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম, ফলো মানে অনুসরণ করা বা মেনে চলা হয়। তো আর ফলোড অর্থাৎ একটি অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের ভি3 ফর্ম। যদি বলা হয় এই খাবারটি খাওয়া হয়, দিস ফুড ইজ ইটেন, অর্থাৎ প্যাসিভে মনে রাখতে হবে সব সময় ভার্বের ভি3 ফর্ম কাজে লাগাতে হবে। কোন ফর্ম কাজে লাগাতে হবে? ভার্বের ভি3 ফর্ম। এটা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে। দেখবেন ইংরেজি সংবাদপত্র বা নিউজ রিডাররা যখন নিউজ পড়ে বা আমরা যখন কথা বলি, আমরা কিন্তু অনেক প্যাসিভ ভয়েসে কথা বলি। তো আমরা মনে করি কি যে বাই ছাড়া মনে হয় প্যাসিভ ভয়েস হয় না, কিন্তু স্পোকেন ইংলিশে, রিটেন ইংলিশে দেখা গেছে বাই এর ব্যবহার খুবই কম। এই যে একটা প্যাসিভের বাক্য করলাম, আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়, এখানে কি আমি বাই এর ব্যবহার করেছি? করিনি। মেনি রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, এখানে কোথাও কিন্তু বাই লিখিনি। তো আমরা ছোটবেলায় জানতাম বাই ছাড়া প্যাসিভ ভয়েস হয় না, বড় হয়ে দেখতেছি যে বাই ছাড়াই প্যাসিভ ভয়েস হয়। অধিকাংশ প্যাসিভ ভয়েস ইজ স্ট্রাকচার্ড উইদাউট বাই, অর্থাৎ এটা স্ট্রাকচার গঠন করা হয় বাই ছাড়া। পরের বাক্যটা কি রয়েছে? নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়, এটাও কিন্তু প্যাসিভে করতে হবে, কেননা এখানে কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট বলতে এখানে কোনো ডিরেক্ট কোনো ব্যক্তিবাচক কোনো সাবজেক্ট নেই। কে শাস্তি দেয় লেখা রয়েছে? নেই। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়, অর্থাৎ ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়। দেখেছেন, তাহলে বাংলার সঙ্গে কিন্তু ইংরেজি মেলে না। ইফ রুলস আর ব্রোকেন, এটার বাংলা কি দাঁড়ায়? যদি নিয়ম ভঙ্গ করা হয়, পানিশমেন্টস আর গিভেন। পানিশমেন্টস আর গিভেন, শাস্তি দেওয়া হয়। তো এখানে বাংলাটা কি সাজিয়েছি? নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়মগুলো ভাঙা হয়, পানিশমেন্টস আর গিভেন, তখন শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। তো এই বাক্যটা কিভাবে করতে হবে? ইন ফিউচার, ভবিষ্যতে, অথবা ইট ইজ হোপড দ্যাট। ইন ফিউচার এটা শেষে দিলেও হয়, অ্যাডভার্বের ব্যবহার ওটা প্রথমে দিলেও হয়। ইন ফিউচার it is hoped that everyone will work in a good position, অথবা it is hoped that everyone will work in a good প্রফেশন ইন ফিউচার। ইন ফিউচারটা পরে দিলেও হচ্ছে, অর্থাৎ ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। দ্য সোসাইটি ক্যান বি ইমপ্রুভড বাই গুড ডিডস, অথবা থ্রু গুড ডিডস
ভালো কাজের মধ্য দিয়া সোসাইটি ক্যান বি ইমপ্রুভড। এই যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করছি, এটাই কিন্তু কথা বলার সব থেকে রাইট ওয়ে। এর থেকে রাইট ওয়ে কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন। অর্থাৎ আমি যখন শিখিয়ে দিচ্ছি, এটা আমাদের কাজে লাগছে কিনা, আমি শিখে কথা বলতে পারতেছি কিনা, তার প্রমাণ কিন্তু এই জায়গাটা। কোন জায়গা? আমার সামনে বাংলা দেওয়া থাকবে, আমি কিন্তু ইংরেজি বলতে পারবো। আর এইটা যদি আমরা পারি, তাহলে মনে করতে হবে আমরা শিখে গেছি। আমাদেরকে প্রচুর কথা বলতে হবে। আমরা যখন কোনো মানুষকে জিজ্ঞাসা করব আপনি কেমন আছেন, কুশলাদি বিনিময় করব, এটা কিন্তু বিভিন্ন ভাবে বলা যায়। হাউ আর ইউ, এভাবে বলতে পারি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা, এটাও বলা যায়। এগুলো কিন্তু বলে বলে আমাদের জড়তাটা কাটাতে হবে। আর ইউ ওকে, তুমি ঠিকঠাক আছো তো? ইজ ইউর মাদার ওকে, তোমার মা সুস্থ আছে? ইজ ইউর গ্র্যান্ড ফাদার অ্যালাইভ, তোমার দাদা কি এখনো জীবিত আছেন? হাউ ইজ লাইফ, দেখেন আমরা অনেককে বাংলায় বলে থাকি তোমার দিনকাল কেমন চলছে, মিস্টার রহিম, মিস্টার করিম, তোমার দিনকাল কেমন চলছে, তো এটা বলা যায় হাউ ইজ লাইফ। হাউ ইজ ইউর ফ্যামিলি, How is life going on? এটাও হবে, কিন্তু এটা অনেক বড় বাক্য হয়ে গেল। ওইটা না বলে আপনি যদি বলেন হাউ ইজ লাইফ, দেখবেন ফরিনাররা, বিশেষ করে ইন ইউর কান্ট্রি, আপনি যে দেশটাতে রয়েছেন, আমেরিকাতে, কিন্তু ওখানে ওরা খুব সংক্ষেপে বলে। ওরা কিন্তু, আমরা যদি বলি যে সময় কত, সময় জিজ্ঞাসা করতে গেলে বলি হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, আপনার ঘড়িতে, হাতে যে ঘড়ি, এটাতে সময় কত, কিন্তু ওরা বলে টাইম প্লিজ, অথবা বলে যে প্লিজ সে দ্য টাইম, প্লিজ টেল মি দ্য টাইম, বা টাইম প্লিজ। ওরা কিন্তু দেখবেন শর্টে বলতে বেশি ভালোবাসে, এবং ওরা দ্রুত ডেলিভারি দেয় কথাগুলো। ইংলিশকে বলা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যারা মূলত ইংলিশে কথা বলে, নেটিভ স্পিকার, এরা দেখবেন খুব দ্রুত মুখ থেকে ভাষাগুলো ডেলিভারি দেয়, সে আমেরিকায় হোক আর ইউকেতে হোক। তো এখানে কি বললাম, হাউ ইজ লাইফ অথবা হাউ ইজ লাইফ গোয়িং অন, দিনকাল কেমন চলছে বা তোমার দিন কেমন যাচ্ছে, হাউ ইজ লাইফ। হাউ ইজ ইউর ফ্যামিলি, তোমার পরিবার কেমন আছে। হাউ ইজ গোয়িং অন উইথ ইউর বিজনেস, তোমার ব্যবসা কেমন চলছে। হাউ ইজ গোয়িং অন উইথ ইউর বিজনেস। হাউ ইজ এভরিওয়ান, সবাই ভালো আছো তো। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল। হোয়াটস দ্য ম্যাটার, সমস্যা কি। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য প্রবলেম। হোয়াটস গোয়িং অন হেয়ার, এখানে কি হচ্ছে। হোয়াটস গোয়িং অন হেয়ার। আমরা অনেক সময় কথা বলার সময় আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, বা মনোযোগ যখন আকর্ষণ করতে চাই, তখনও আমরা কিছু প্রচলিত স্বাভাবিক ওয়ার্ড মুখস্থ করতে পারি। কেমন? যেমন এক্সকিউজ মি, ফরিনাররা, বিশেষ করে সাদা চামড়ার ইংরেজ যারা, দেখবেন ঘন ঘন ওরা বারবার বলে এক্সকিউজ মি, পার্ডন মি, প্লিজ, বা সরি, কোনো কিছু শুনতে না পারলে, বুঝতে না পারলে বলে সরি, প্লিজ টেল এগেইন, বা প্লিজ সি এগেইন, বা রিপিট প্লিজ। তো এটা কি বলতে হবে, এক্সকিউজ মি। তারপর এটা বলা যায় পার্ডন মি। লিসেন প্লিজ, দয়া করে আমাকে শুনুন। লিসেন টু মি, এটাও বলা যায়। লুক এট মি, আমার দিকে তাকাও। লুক হেয়ার, এদিকে তাকাও। আপনি স্টুডেন্টদেরকে বলতে পারবেন যে প্লিজ ডোন্ট বি এক্সাইটেড, লিসেন টু মি। লুক এট মি, লুক হেয়ার, লুক দেয়ার। হ্যালো মিস্টার বা হ্যালো মিস, এগুলোও বলা যায়। শুধু হ্যালো বলা যায়, বা মিস্টার রাইহাল বা মিস্টার রবিন, আপনার যে কলিগ রয়েছে, বিভিন্ন ভাবে আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবো। এগুলো প্রতিদিন এখন থেকে আমরা বলবো। প্রেজেন্টেশন দিতে গেলে, পে অ্যাটেনশন করতে গেলে যে শব্দগুলো বলতে হয়। এরপর আমরা প্রশ্ন করব, আমি একটা ভূমিকায় থাকবো, এখানে আপনারা দুইজন একটা ভূমিকায় থাকবেন। আমি যদি বলি হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, আরাধ্যা বলো তো এটা কি হবে ইংলিশে। হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় সাবজেক্ট কি। তখন ইংরেজিতে উত্তরটা কি হবে, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, আর বাংলা, আর ম্যাথ। এগুলো কি বলা যাবে? অবশ্যই বলা যাবে। আমি যদি বলি হাউ ওল্ড আর ইউ, তখন কি বলতে হবে ইংলিশে, আই অ্যাম 50 ইয়ার্স ওল্ড, বা আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড, যার যে বয়স রয়েছে আমরা সেই বয়সটা বলবো। হোয়াটস ইউর ফেভারিট কালার, প্রিয় রংটা কি, তখন কি বলতে হবে, মাই ফেভারিট কালার ইজ হোয়াইট, কারো ব্ল্যাক, কারো গ্রিন, কারো মেরুন, কারো পার্পেল, যার যেটা থাকে। হোয়াটস ইউর ফেভারিট হবি, এটা কিন্তু ভাইবা বোর্ডে বিভিন্ন কোশ্চেন গুলা করে থাকে, বিভিন্ন সময় কিন্তু এই প্রশ্নগুলো করা হয়। কি বললাম, হোয়াটস ইউর ফেভারিট গেম, হোয়াটস ইউর ফেভারিট হবি, তাহলে কি বলতো, মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং। আরাধ্যা, ক্যান ইউ হেয়ার মি, শোনা যাচ্ছে আমার Yes. কথা? তো এই প্রশ্নগুলোর একটু কষ্ট করে উত্তর দাও তো। হোয়াটস ইউর ফেভারিট গেম, হোয়াটস ইউর ফেভারিট গেম, বলতে হবে মাই ফেভারিট গেম ইজ লুডো, তুমি লুডো খেলতে ভালোবাসো। আর চেস, আর ফুটবল, ব্যাডমিন্টন, তুমি যেটা রিয়েলি ভালোবাসো এটা বলতে হবে। হোয়াটস ইউর ফেভারিট, হোয়াটস ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি। আমারও কিন্তু বিরিয়ানি, তাহলে তো তোমার সঙ্গে আমার এখানে মিলে গেল। তারপর বলতে পারি হোয়াটস ইউর ফিউচার প্ল্যান,
তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? My future plan, my future plan is to be a doctor, or my future plan is to be an engineer. My future plan is to be কি a teacher. যেহেতু বাবা টিচার, তুমি টিচার হতে পারো। বিভিন্ন তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বলতে পারো। হু ইজ ইউর ফেভারিট পার্সন? তোমার প্রিয় ব্যক্তিত্ব কে? My favorite person is my mother. ইয়েস, থ্যাংক ইউ। মাই ফেভারিট পার্সন ইজ মাই মাদার। অথবা আমরা কেউ বলতে পারি মাই ফেভারিট পার্সন ইজ প্রফেট মোহাম্মদ এস এম। অথবা বলতে পারি মাই ফেভারিট পার্সন ইজ রবীন্দ্রনাথ ট্যাগোর। বিভিন্ন কিছু বলতে পারি। হোয়াটস ইউর ফেভারিট প্লেয়ার? ইজ দেয়ার এনি প্লেয়ার? হ্যাভ ইউ এনি ফেভারিট প্লেয়ার? তোমার কোনো প্রিয় প্লেয়ারের নাম রয়েছে ক্রিকেট বা ফুটবলের জগতে? লিওনেল। ওকে, তাহলে বলতে হবে আই হ্যাভ নো ফেভারিট প্লেয়ার, আই ডোন্ট লাইক ওয়াচিং গেম ক্রিকেট অর ফুটবল। হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর? তুমি কি কখনো টিভিতে নাটক বা উপন্যাস বা মুভি দেখো? তোমার প্রিয় অ্যাক্টর কে? এটার নাম বলতে হবে। মাই ফেভারিট অ্যাক্টর ইজ মোশাররফ করিম, শাহরুখ খান, যদি কেউ থেকে থাকে সেটার নাম দিতে হবে। হু ইজ ইউর ফেভারিট রাইটার? তোমার প্রিয় লেখক কে? তাহলে বলতে হবে মাই ফেভারিট রাইটার ইজ জাফর ইকবাল স্যার। ঠিক আছে, এইভাবে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। ইটস দ্য রাইট ওয়ে। এইভাবেই কিন্তু আমাদেরকে ইংরেজি শিখে শিখে আমাদেরকে ডেভেলপ করতে হবে ভাষাটা। আমি শুধু শিখেই গেলাম, মাসের পর মাস শিখলাম, দিনের পর দিন শিখলাম, আমি কথা বলা শিখলাম না, ইটস ডাজেন্ট ম্যাটার। এটা করলে হবে না। এখানে দেখো আমরা কন্টিনিউয়াস টেন্স করতেছি, তাই না? কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিছু বাক্য বলতে হবে। আগে হচ্ছে আমাদেরকে টেন্সটা ভালোভাবে বুঝতে হবে, তবেই টেন্সের উপরে ভিত্তি করে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের বাদ বাকি যেখানে যা আছে সবকিছু দাঁড়িয়ে থাকবে। কিসের উপরে? এই টেন্সের উপরে। টেন্সটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তো এই জায়গাটা দেখো, টেন্সটা আমি আরো একটু ক্লিয়ার করি। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত ছিলাম, আমরা আরো একটু গভীরে যাই। এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সটা আমরা সবাই কম বেশি জানি, খুবই সহজ। এই যে বলেছি হি বট এ বুক, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কেমন হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স খুব ইজিলি করা যায়। অর্থাৎ অতীতকালে কিছু সময়ের জন্য কোনো কাজ চলছিল বা হচ্ছিল, কোনো কাজ চলছিল বা হচ্ছিল এমন বুঝালে তার কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কেমন? যেমন সে বইটি পড়িতেছিল, তাহারা ফুটবল খেলিতেছিল, পাখিরা আকাশে উড়িতেছিল। সাধু ভাষায় বললাম। এটা চলিত ভাষায় কি হবে? পড়ছিল, খেলছিল, উড়ছিল। অর্থাৎ সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, অজ বা ওয়ার। সাবজেক্টের পরে একটি অক্সিলারি ভার্ব দিতে হবে, অজ বা ওয়ার। তারপর মূল ভার্বের পর আইএনজি দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে। হি ওয়াজ রিডিং দ্য বুক, সে বইটি পড়িতেছিল। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছিল। দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি বলতো আরাধ্যা? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের বি বি ওয়ান ওয়ান প্লাস ফর্ম আইএনজি। এন্ড আইএনজি এন এক্সটেনশন। অ্যান এক্সটেনশন, থ্যাংক ইউ। তো এরপর আমি যদি পাস্ট পারফেক্টটা বলি, এটা আমাদের একটু ভালো করে শিখতে হবে, কেননা পাস্ট পারফেক্টটা কিন্তু একটু পেঁচানো থাকে। অতীতকালে দুইটা কাজ হবে একই সময়ে, দুইটা কাজের ভিতরে অপেক্ষাকৃত যে কাজটি আগে সংগঠিত হবে ওইটা হচ্ছে পাস্ট পারফেক্টের নিয়মে হবে, আর যে কাজটি পরে সংগঠিত হবে ওই কাজটি পাস্ট ইনডেফিনিটের নিয়মে হবে। বুঝতে পারলে বিষয়টা খুবই সহজ। ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, এখানে কোন কাজটি আগে হচ্ছে? রুগীটি মারা গেল। এটা পাস্ট পারফেক্টের নিয়মে করতে হবে, এখানে হ্যাড এর কাজটা সেরে ফেলতে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে কেম কেন বললাম? ওই যে ডাক্তার আসার আগে রুগী মারা গেল, আগে রুগী মারা গেল, এই ক্লজ বা এই বাক্য অংশটুকু পাস্ট পারফেক্টের নিয়মে করেছি। আর ডাক্তার আসা, এটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে করব। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। অর্থাৎ কাম থেকে কেম আনতে হবে। কাম থেকে কি আনতে হবে? কেম। আমি খাওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। আপনার বাসার পাশে স্টেশন রয়েছে, আমি ভাবছি খেয়ে উঠে তারপর গাড়িতে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে আমি আমার অফিসে যাব। তো এখানে বাক্যটা কি বললাম? আমি খাওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। আমি খাওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। দ্য ট্রেন হ্যাড লেফট। এখানে দুইটা কাজ, আমার খাওয়া আর ট্রেন ছাড়া। কোনটা আগে হচ্ছে? আমি খাওয়া সম্পন্ন করে পারিনি, তার আগে ট্রেন ছেড়ে দিল। এইটা পাস্ট পারফেক্টের নিয়মে হবে। দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই এট। আমি খাওয়ার আগে
এই যে আই এট, এতটুকু, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিটের নিয়মে হবে। কিসের নিয়মে হবে? পাস্ট ইনডেফিনিটের নিয়মে। Past indefinite. আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। তাহলে সে বাড়ি এসেছিল আগে, এটা হ্যাড হবে। হি হ্যাড কাম হোম He had come home বিফোর before আই ওয়েন্ট টু স্কুল। I আই ওয়েন্ট টু স্কুল, এই আই ওয়েন্ট টু স্কুল এটা কিন্তু পাস্ট ইনডেফিনিটের নিয়মে হবে। আমি আবারও বলছি, হুম, অতীতকালে দুইটা কাজ হবে প্রায় পাশাপাশি সময়ে। তো যে কাজটা অপেক্ষাকৃত আগে হবে ওইটা আমি পাস্ট পারফেক্টের নিয়মে করব, ওখানে আমি হ্যাড ব্যবহার করব। আর যে কাজটি একটু পরে হচ্ছে ওইটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে করব। আই হ্যাড কাম হোম, সরি হি হ্যাড কাম হোম, এই কামটা কিন্তু ভি3 এর কাম, অর্থাৎ কাম, কেম, কাম, এই ভি3 এর কাম। কেন এখানে ভি3 দিলাম? এই হ্যাড, আমরা জেনেছি পূর্বে কোনো বাক্যে হ্যাজ, হ্যাভ বা হ্যাড বসলে তারপরে ভি3 বসে। তো হি হ্যাড কাম হোম, সে বাড়ি এসেছিল, বিফোর আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। ঘন্টা বাজার পূর্বেই ছাত্রছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল। অর্থাৎ এটা খুবই ইজি, দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে ওইটা হ্যাড ব্যবহার করতে হবে, আর যেটি পরে হবে স্যার, এটা এটা ছাত্রছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল, এটা আগে হবে আর হ্যাঁ, এটা পরে হবে। ইয়েস, থ্যাংক ইউ। দ্য স্টুডেন্টস হ্যাড লেফট দ্য ক্লাস বিফোর দ্য বেল র্যাং। আচ্ছা, এখানে আরাধ্যা বলতে পারবা ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল আর ডাক্তার আসার পরে রুগীটি মারা গিয়েছিল, দুইটার ভিতরে কোনটা কিভাবে হবে? ইয়েস, এইটা ট্রান্সলেশন কিভাবে করবা আগে ভালো করে বুঝে নাও। ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল, তাহলে রুগীটি আগেই মারা গিয়েছিল, এইটা হ্যাড ব্যবহার করে করো। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তারপর কি? বিফোর, বিফোর মানে আগে। বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। আর যদি বলি ডাক্তার আসার পরে রুগীটি মারা গিয়েছিল, তখন ওই বাংলায় যে ডান পাশের অংশ এটা আমাকে আগেই করতে হবে, ওটার যাই থাকুক না কেন, বাংলার শেষের অংশটা আগে এনে ট্রান্সলেশন করতে হবে। ডাক্তার আসার পরে রুগীটি মারা গিয়েছিল, তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। অর্থাৎ মনে রাখতে হবে আফটারের পরে হ্যাড বসাতে হবে আর বিফোরের আগে হ্যাড বসাতে হবে। এখানে প্রত্যেকটি কথা খুব ভালোভাবে লেখা রয়েছে। এই যে স্ট্রাকচার অক্সিলারি ভার্ব হ্যাড অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড অ্যাজ দ্য মেইন ভার্ব, অ্যাজ দ্য মেইন ভার্ব। অর্থাৎ এখানে একটা বিষয় একটু খুব ভালো করে আমাদের বুঝতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সে এই যে দেখো এখানে আফটার দিয়ে করেছি নাকি সবগুলো বিফোর দিয়ে করেছি? বিফোর দিয়েই করা রয়েছে, এখানে আফটার দিয়েও করা যায়, ঠিক আছে। অর্থাৎ ওই যে বলেছি দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, যদি কখনো বিফোর বসাতে চাও বিফোরের আগে হ্যাড এর ব্যবহার সেরে নিতে হবে, আর যদি কখনো আফটার বসাতে চাও আফটারের পরে হ্যাড এর ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু প্রায় একই রকমের। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে, অতীতকালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স বলে। দুটি কাজের কথা উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে ঘটেছিল সেইটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ওই পাস্ট পারফেক্টের মতো দুইটা কাজের কথা উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে ঘটেছিল, এই যে শব্দটা, যে কাজটি আগে ঘটেছিল সেই কাজটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে হবে। ইট ডিসক্রাইবস অ্যান অনগোয়িং অ্যাকশন, এটা একটা চলমান কাজকে বোঝায়, হুইচ স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড ফর সামথিং ইন পাস্ট। ফর অ্যান্ড সিন্স আর ইউজড টু শো দ্য টাইম রিফারেন্স অ্যান্ড ইট এক্সপ্রেসেস when the action started and how long the work continued in the past। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিল এইগুলো থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। অতীতকালে দুটি কাজ হবে, এটাও কিন্তু পাস্ট পারফেক্টের মতো, মনে রেখো। অতীতকালে দুটি কাজ হবে, একটি কাজ আগে, অপর কাজটি পরে সংগঠিত হয়েছিল। যে কাজটি পূর্বে শুরু হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলছিল। কি বললাম? যে কাজটি পূর্বে শুরু হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলছিল। যেমন
ট্রেন আসার পূর্বে তারা খেলছিল। ট্রেন আসার পূর্বে তারা খেলছিল। দে হ্যাড বিন প্লেইং বিফোর দ্য ট্রেন কেম। তুমি কল করার পূর্বে আমি বই পড়িতেছিলাম। আই হ্যাড বিন রিডিং দ্য বুক বিফোর ইউ কল্ড। বোঝা যায়? অর্থাৎ এখানে আমরা কিভাবে করতে পারি, স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন। এখানে কিন্তু একটাই বসবে অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে হ্যাড বিন। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস টাইম রেফারেন্স স্ট্রাকচার। যেমন হি হ্যাড বিন ওয়ার্কিং, সে কাজ করিতেছিল, ইন আ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, একটা বেসরকারি প্রতিষ্ঠানে, সিন্স 1997। হি হ্যাড বিন ওয়ার্কিং, অতীতে শুরু হয়ে কখনো একটি কাজ চলছিল, হচ্ছিল। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, এখানেও কিন্তু ঠিক তাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও কিন্তু সেই একই কথা বোঝানো হচ্ছে। হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট বিফোর দ্য বেল র্যাং। এটা আমি যখন শিট দিয়ে দিব পিডিএফটা, এটা দেখলে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা একটু ফিউচার নিয়ে আলোচনা করি। ফিউচার টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কত প্রকার। ফিউচার টেন্সও কিন্তু ওই একই 4 প্রকার: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একটি টেন্স যদি ভালো করে বোঝা যায়, অন্য টেন্স গুলো কিন্তু সহজ হয়ে যায়। প্রেজেন্ট টেন্সের 4টা প্রথমে ভালো করে বুঝলে ওই পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ওই বাকি 8টিও কিন্তু সহজ হয়ে যায়। ফিউচার সিম্পল টেন্সে কি কি থাকে? ফিউচার সিম্পল টেন্স ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজকে বোঝায়। আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আই উইল গো টু ইউনিভার্সিটি। আমি বিশ্ববিদ্যালয়ে, আমি গানটি গাইবো, আই উইল সিং আ সং। সে তোমাকে সাহায্য করবে, হি উইল হেল্প ইউ। এখানে গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস সিম্পল ভার্ব, তারপর অবজেক্ট। এখানে কেমন লিখেছি? আই উইল রাইট দ্য পোয়েম, আমি কবিতাটি লিখবো। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে। দে উইল গো শপিং, তারা কেনাকাটা করতে যাবে। তারা কি করতে যাবে? কেনাকাটা করতে যাবে। ফার্স্ট পার্সনের পরে সাধারণত শ্যাল বসে, তবে আজকাল সব জায়গায় কিন্তু উইল এর ব্যবহার। আই এর পরেও শ্যাল দেওয়া যায়, উই এর পরেও শ্যাল দেওয়া যায়। এখানে কিন্তু শ্যাল না দিয়ে আমরা উই ব্যবহার করব। আই উইল, হি উইল। যেমন আই ওয়ন্ট রাইট আ পোয়েম, আই ওয়ন্ট গো দেয়ার। হি উইল নট ডু দ্য ওয়ার্ক, দে উইল নট শপিং, তারা কেনাকাটা, দে উইল নট গো টু শপিং। অর্থাৎ এখানে ফিউচার কন্টিনিউয়াসটাও দেখতে পারতেছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে ঘটতে থাকবে এমন যখন কোনো কাজ বোঝায়, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস সিম্পল ভার্ব, তারপর আইএনজি, তারপর এক্সটেনশন। আমি কবিতাটি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দ্য পোয়েম। তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তো এইভাবে আমরা প্রত্যেকটা টেন্স, আর একটু টেন্সটা একটু দেখি। ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যৎকালে এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোন সময় ঘটে থাকবে এমন বোঝায়, ভবিষ্যতে কখন ঘটে থাকবে। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। এই শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এটা যখন ব্যবহার করব কোনো বাক্যে, হ্যাজ, হ্যাভ বা হ্যাড, এটা ব্যবহার করলে তখন পরবর্তী ভার্বটি ভি3 হয়ে যায়। আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কি রয়েছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলছে চলমান কোনো কাজকে বোঝায় বা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে এমন বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলো। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো। তুমি যতক্ষণ না ফিরে আসবে আমি কাজটি করতে থাকবো। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আনটিল ইউ রিটার্ন। ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। দ্য স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস সিন্স দ্য বেল রিংস। অর্থাৎ এখানে গঠন প্রণালীটা কি হবে? গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস সিম্পল ভার্ব, এরপর আইএনজি প্লাস অবজেক্ট। খুবই সহজ একটা ক্লাস আজকে আমরা দেখলাম, এবং এই টেন্সটা আমরা কিন্তু আমার এই ক্লাস রেকর্ডটা একটু দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং এই যে শীট পিডিএফ ফাইল, এটা দেখলেও কিন্তু আমরা এই জায়গাটা আরো বেশি ক্লিয়ার হতে পারবো। তো পরবর্তী ক্লাসের জন্য আমি অলরেডি একটা প্রেজেন্টেশন দিয়ে রেখেছি, এটা খুবই ভালো কথা বলা যাবে। প্রাইস হাইক, কি বলতে হবে? প্রাইস হাইক। এইটার উপরে আপনারা একটু প্রেজেন্টেশন একটু খাতায় বা নোটবুকে লিখে রাখলেও ভালো হয়, হোয়াটসঅ্যাপে
বা মোবাইলে একটু রেকর্ড করে রাখলেও আমি কিন্তু পরবর্তীতে সেটা শুনতে পারবো। তো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম। Good night, sir. ওকে, গুড নাইট।